হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো দেখো, আজকে যে পার্টটা আমরা আলোচনা করব সেখানে আমাদের সেট নাম্বার 7 এবং সেট নাম্বার 7 আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে গ্রন্থ ও লেখক। অর্থাৎ হিস্ট্রি থেকে আমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাসেসগুলো চলছে এবং হিস্ট্রি থেকে আমাদের যে ক্লাসটা চলছে তার আজকে সপ্তম পর্ব আমরা কন্টিনিউ করছি, যেখানে গ্রন্থ এবং লেখক থেকে আমরা বেশ কিছু বাছাই করা কোয়েশ্চেন এবং প্রত্যেকটা কোয়েশ্চেনকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো কি রয়েছে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে বৈদিক শিক্ষা ব্যবস্থাকে কি বলা হতো? বৈদিক শিক্ষা ব্যবস্থা মানে বৈদিক যুগের। দেখো, বৈদিক যুগকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আদি মানে আর্লি ভেদিক এজ, আর একটা হচ্ছে ল্যাটার ভেদিক এজ মানে যেটা হচ্ছে ঋগ্বেদের টাইমটাকে বলা হচ্ছে আর্লি ভেদিক এজ, আর পরবর্তী যে তিনটা বেদ রয়েছে সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ সেটাকে হচ্ছে পরবর্তী বা ল্যাটার ভেদিক এজ বলা হয়ে থাকে। তো এই বৈদিক শিক্ষা ব্যবস্থাকে কি বলা হতো? গুরুকুল ব্যবস্থা, মহাবিহার, সংঘ নাকি গুহাবাস? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, গুরুকুল ব্যবস্থা। ঠিক আছে, গুরুকুল মানে কি গুরুগৃহে থেকে সেখানে থেকেই শিক্ষা লাভ করতে হতো। তারা কিন্তু সেটা রাজার ছেলে হোক বা সেটা কোনো জমিদারের ছেলে হোক, সেখানে কিন্তু গুরুগৃহে থেকেই তাদেরকে পড়াশোনা করতে হতো এবং সন্ন্যাসের মতো জীবনযাপন করে পড়াশোনাটা তাকে করতে হতো। নেক্সট কোয়েশ্চেন আসবো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ বৌদ্ধ শিক্ষা ছিল কেমন? গুরুকুল কেন্দ্রিক, বিহার কেন্দ্রিক, আশ্রম কেন্দ্রিক নাকি রাজমহল কেন্দ্রিক? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর তোমাদের যেটা মনে হচ্ছে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশন দেখতে পাচ্ছ সেখানে, অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে, তো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ বৌদ্ধ শিক্ষা ছিল বিহার কেন্দ্রিক। বিহার অর্থাৎ যে বৌদ্ধ বিহার, এই সময়ে বিভিন্ন রকমের বৌদ্ধ বিহারের উল্লেখ পাওয়া যায়, যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে নালন্দা, তারপরে আমরা আসতে পারি অদন্তপুরী, আরো নাম করা ছিল বিক্রমশিলা বৌদ্ধ বিহার বা বিক্রমশিলা মহাবিহার। এই নালন্দা বৌদ্ধ বিহার এটা কোথায় রয়েছে? বর্তমান বিহারে রয়েছে। অদন্তপুরীটা বিহারে রয়েছে, বিক্রমশিলাটা বিহারের ভাগলপুরে রয়েছে। এটা তৈরি করেছেন কে? এটা তৈরি করেছেন কুমারগুপ্ত, গুপ্ত সম্রাট কুমারগুপ্ত। অদন্তপুরীটা কে তৈরি করেছেন? পাল যুগের রাজা গোপাল। আর বিক্রমশিলাটা কে তৈরি করেছেন? পাল যুগের আরেকজন সম্রাট ধর্মপাল। ঠিক আছে, তো সঠিক উত্তর আমাদের এখানে কি বিহার কেন্দ্রিক, এবং এই তিনটা বিহারের নাম কিন্তু আমরা এখানে জানলাম। নেক্সটে চলে আসি পরের নাম্বারে, অষ্টাধ্যায়ী। আজকে আমাদের টপিকটা কি ছিল? গ্রন্থ এবং লেখক, তাই না? আজকে তো আমরা বিভিন্ন গ্রন্থ নিয়ে আলোচনা করব। অষ্টাধ্যায়ী কার লেখা? অষ্টাধ্যায়ী পতঞ্জলি, পাণিনি, অশ্বঘোষ নাকি ভরত? অষ্টাধ্যায়ী কার লেখা? অষ্টাধ্যায়ী লিখেছেন অপশন নাম্বার বি, পাণিনি। এটা কবে লিখেছেন? এটা লেখার সময়কালটা ধরা হয় আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দে, আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দে বা 500 বিসি। এবং বাকি যে নামগুলো দেখতে পাচ্ছ পতঞ্জলি, অশ্বঘোষ, তাদের লেখা বইয়ের নাম এখন আমি বলছি না, কারণ ইনাদের নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে, সেই কারণে আগেই সেটা আলোচনা করে নিচ্ছি না। ঠিক আছে, তো অষ্টাধ্যায়ী ব্যাকরণের বইয়ের লেখক কে ছিলেন? পাণিনি। কবে লেখা হয়েছে? এটা 500 খ্রিস্টপূর্বাব্দে। গাথা সপ্তশতী গ্রন্থের লেখক ছিলেন কে? হর্ষবর্ধন, হাল, দণ্ডী নাকি ভারবী? গাথা সপ্তশতী। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, হাল। গাথা সপ্তশতী কে লিখেছেন? হাল লিখেছেন। কি ভাষা লিখেছেন? প্রাকৃত ভাষায়, প্রাকৃত ভাষা। ঠিক আছে, এবং এখানে 700টিরও বেশি শ্লোক রয়েছে, 700+ শ্লোক রয়েছে। ওকে, চলো নেক্সট। একজন বৈয়াকরণ কাকে বলে? যিনি ব্যাকরণ রচনা করেন তাকে বৈয়াকরণ বলা হয়। তো একজন বৈয়াকরণ এখানে কে? পাণিনি, মহাভাষ্য, অষ্টাধ্যায়ী নাকি বিজ্ঞানেশ্বর? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে পাণিনি। অষ্টাধ্যায়ী তো আমরা কিছুক্ষণ আগে জানলাম। অষ্টাধ্যায়ীর কার লেখা? পাণিনির লেখা, তাই তো, পাণিনির নিজের লেখা। মহাভাষ্য কার লেখা? মহাভাষ্য কার লেখা? পতঞ্জলির। বলেছিলাম এরপরে নাম আসবে আরো, পতঞ্জলির লেখা। আর এই বিজ্ঞানেশ্বর কার লেখা? বিজ্ঞানেশ্বর মিতাক্ষরা, অর্থাৎ মিতাক্ষরা কার লেখা? বিজ্ঞানেশ্বরের লেখা। ঠিক আছে, নেক্সট চলে আসবো, রামায়ণ মহাকাব্যের প্রধান চরিত্র কে?
রামায়ণ মহাকাব্য, অর্থাৎ রামায়ণ মহাকাব্যটি কাকে ঘিরে রচনা হয়েছে? শ্রীরাম, লক্ষণ, বিভীষণ নাকি ইন্দ্রজিৎ? তো সঠিক উত্তর হবে অপশন নম্বরে শ্রীরামচন্দ্রকে নিয়ে। এবং রামায়ণটা বেসিক্যালি কিন্তু সংস্কৃত ভাষাতে লেখা, মহর্ষি বাল্মীকির রচনা করা, কিন্তু পরবর্তীকালে এটাকে বাংলাতে অনুবাদ করা হয়। বাংলাতে অনুবাদ কে করেছেন? কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা, ঠিক আছে। এবং তার এটাকে কৃত্তিবাসী রামায়ণ কিন্তু বলা হয়ে থাকে, বা পাঁচালীর মতন করে সেটাকে তিনি রচনা করেছেন। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা মহাকাব্যের কথা বলি, এপিক যদি বলি, তাহলে আরেকটা মহাকাব্য হচ্ছে মহাভারত। মহাভারতের ফার্সি অনুবাদ হয়েছিল মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের সময়। তার নাম কি ছিল? তার নাম ছিল হচ্ছে রজমনামা। কোথাও কোথাও এটাকে তোমরা হজমনামা পাবে, রজমনামা বা হজমনামা। কে রচনা করেছিল ফার্সি অনুবাদটা, রজমনামাটা? ফৈজি এবং আব্দুল কাদের বদাউনি। আব্দুল কাদের বদাউনি, ঠিক আছে। পরের নম্বরে যাই, মহাভারতের আদি নাম কি ছিল? মহাভারতের আদি নাম, মহাভারতের আদি নাম কিছু। দেখো মহাভারতটা এতটা ভার্সেটাইল, এই মহাভারতকে কিন্তু পঞ্চম বেদ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। পঞ্চম বেদ, আমরা 4টা বেদের নাম জানলাম, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই মহাভারতকে পঞ্চম বেদও বলা হয়ে থাকে। এই মহাভারতের আদি নাম কি ছিল? মঙ্গল কাব্য, জয় কাব্য নাকি মহাকাব্য? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, জয় কাব্য। আচ্ছা, মঙ্গল কাব্য যখন নামটা আসলোই, তো মঙ্গল কাব্য সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো ভারতবর্ষে প্রধানত 3 ধরনের মঙ্গল কাব্য দেখতে পাওয়া যায়। আমরা যদি মধ্যযুগের ইতিহাসটাকে খুঁজে দেখি, তার মধ্যে রয়েছে মনসা মঙ্গল, ধর্মমঙ্গল এবং আরেকটা কি, চণ্ডী মঙ্গল। ঠিক আছে, মনসা মঙ্গল, ধর্মমঙ্গল এবং চণ্ডী মঙ্গল। আর মহাকাব্য তো আমরা দেখলামই, মহাকাব্যগুলো কি রয়েছে? রামায়ণ এবং মহাভারত। রামায়ণ প্লাস মহাভারত। আমি কিন্তু ভারতবর্ষের ইতিহাসের অ্যাসপেক্টে কিন্তু কথাগুলো বলছি, ঠিক আছে। নেক্সট চলে আসবো, ভারতবর্ষের মহাভারতে আদিতে শ্লোকের সংখ্যা কত ছিল? মহাভারতে আদিতে শ্লোকের সংখ্যা কত ছিল? 500, 1000, 1200, 8800? সঠিক উত্তর কি হবে? মহাভারতে আদিতে শ্লোকের সংখ্যা কত ছিল? শ্লোকের সংখ্যা ছিল 8800, অপশন নাম্বার ডি। আচ্ছা, কেউ বলতে পারবে মহাভারতে কতগুলো পর্ব রয়েছে? এটা তোমাদের জন্য হোম টাস্ক দিয়ে দিলাম, ঠিক আছে। এটা তোমরা কাইন্ডলি একটু কমেন্টে জানাবে, আমি অ্যান্সার করে দেবো তোমাদেরকে। মহাভারতে মোট কতগুলো পর্ব রয়েছে? যেমন রামায়ণ যদি বলি, রামায়ণ তো 7টা খণ্ডে বিভক্ত, তাই না? 7টা খণ্ড। কিন্তু মহাভারত তো খণ্ড না, পর্বে বিভক্ত। কতগুলো পর্বে বিভক্ত রয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও। যে বিষয়কে কেন্দ্র করে চরক সংহিতা লেখা হয়েছে, চরক সংহিতা কে লিখেছেন? বিখ্যাত চিকিৎসক চরক। কে ছিলেন চরক? চরক ছিলেন রাজা কনিষ্কের চিকিৎসক, রাজা কনিষ্কের ডক্টর ছিলেন, ঠিক আছে, চিকিৎসক। আচ্ছা, এবার বলছে যে বিষয়কে কেন্দ্র করে চরক সংহিতা তৈরি হয়েছে। রাজনীতি, ধর্ম, চিকিৎসা, শিক্ষা, যেহেতু বুঝে গেছি আমরা তিনি চিকিৎসক ছিলেন, তো তিনি অবশ্যই চিকিৎসা বিষয় সেটাকে রচনা করবেন, এটাই স্বাভাবিক, তাই তো? অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে নাম্বার 10-এ বলছে পুরাণের মোট সংখ্যা কয়টি? 12টি, 18টি, 24টি, 28টি? পুরাণের কতগুলো সংখ্যা রয়েছে, বা কতগুলো পুরাণ দেখতে পাওয়া যায়, কতগুলো পুরাণ রয়েছে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 18টি। নেক্সট চলে আসি নাম্বার 11, উপবেদ বলা হতো কাকে? রামায়ণ, মহাভারত, চিকিৎসা শাস্ত্র নাকি সঙ্গম সাহিত্যকে? উপবেদ বলা হতো কাকে? সঠিক উত্তর, উপবেদ বলা হতো চিকিৎসা শাস্ত্রকে, যার মধ্যে আয়ুর্বেদ হচ্ছে অন্যতম, ঠিক আছে। আচ্ছা, মহাভারত কিন্তু উপবেদ না, মহাভারত কিন্তু পঞ্চম বেদ বলা হয়, ঠিক আছে, পঞ্চম বেদ বলা হয়ে থাকে। আচ্ছা, বেদের কয়েকটা অংশ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করে নি। বেদ, প্রত্যেকটা বেদকে কিন্তু 4টা ভাগে ভাগ করা হয়। কি কি? সংহিতা, আরণ্যক, ব্রাহ্মণ বা ব্রাহ্মণ্য পাবে কোথাও কোথাও, এবং উপনিষদ, ঠিক আছে, এই 4টা অংশ। নেক্সট আসবো, অর্ধমাগধী
ও প্রাকৃত দুই ভাষাতে সাহিত্য লিখত। অর্ধ মাগধী এবং প্রাকৃত এই দুই ভাষাতে সাহিত্য লিখত কারা? জৈনরা, বৌদ্ধরা, আজীবিকরা নাকি ব্রাহ্মণরা? কারা লিখত অর্ধ মাগধী এবং প্রাকৃত ভাষায়? সঠিক উত্তর অপশন নাম্বার এ, জৈনরা। এবং তোমরা দেখবে যে জৈনদের যে ধর্মগ্রন্থ রয়েছে দ্বাদশাঙ্গ, সেটাও কিন্তু প্রাকৃত ভাষাতেই সেখানে নিদর্শন পাওয়া যায়। নেক্সট আসবো, সঙ্গম সাহিত্য বলা হতো কোন সাহিত্যকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সঙ্গম সাহিত্য পাওয়া বা বলা হতো কোন সাহিত্যকে? তামিল, চীনা, উর্দু নাকি সংস্কৃত? দেখো, যদি আমরা সঙ্গম সাহিত্যের কিছু নিদর্শন দেখি, নামগুলো যদি পড়ি এখানে, তাহলে বুঝতে পেরে যাব। একটা নাম হচ্ছে, অনেক রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মালাইপট্টুকাট্টম, মালাইপট্টুকাট্টম, তারপর মুল্লাইপট্টু, ঠিক আছে? তো এইটার যেহেতু ভাষাটা আশা করি আন্দাজ করে নিয়েছো, অবশ্যই ঠিক তামিল সাহিত্যকে, সঙ্গম সাহিত্য বলা হতো তামিল সাহিত্যকে। এগুলির মধ্যে মহাকাব্য নয় কোনটি? এগুলির মধ্যে মহাকাব্য নয় কোনটি বলতে হবে? রামায়ণ, শিলপ্পাদিকারম, মণিমেখলাই, মহাভাষ্য? সঠিক উত্তর হচ্ছে মহাভাষ্য। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলির লেখা। তো সঠিক উত্তর মহাভাষ্য, অপশন নাম্বার ডি। এরপর আসবে নাম্বার 15, বুদ্ধচরিত কাব্যের রচয়িতা কে? বুদ্ধচরিত কাব্যের রচয়িতা কে? কৌটিল্য, পাণিনি, অশ্বঘোষ নাকি বিশাখ দত্ত? কি হবে কারেক্ট অ্যান্সার? আচ্ছা, প্রত্যেকে বলে রাখি, নেক্সট ক্লাস থেকে আমাদের কোশ্চেন সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা নেক্সট ক্লাস থেকে টপিকের উপরে 50টা করে এমসিকিউ বানাচ্ছি আগামী ক্লাস থেকে। প্রত্যেকদিন রাত 8টায় কিন্তু এই ক্লাসটা তোমরা লাইভ অ্যান্সার করতে পারছো। তো প্রত্যেকদিন রাত 8টার দিকে তোমরা কিন্তু এই ক্লাসটা করবে অবশ্যই, ঠিক আছে? 50টা করে কিন্তু এমসিকিউ থাকছে। এবং তোমাদের প্রত্যেকের অবগতির জন্য জানিয়ে দিই, আগামী 20 জানুয়ারি, আগামী 20 জানুয়ারি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিগত 6 মাসের 6 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি পিডিএফ দেওয়া হবে এবং ভিডিও মাধ্যমেও সেটাকে প্রকাশ করা হবে আমাদের আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? তো তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে। টাইম টু টাইম প্রত্যেকটা ক্লাসের আপডেট, নোটিফিকেশন এবং প্রত্যেকটা পরীক্ষার ইনফরমেশনটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো বুদ্ধচরিত কাব্যের রচয়িতাকে? বুদ্ধচরিত কাব্যের রচয়িতা হচ্ছেন অশ্বঘোষ। বিশাখ দত্ত কি লিখেছেন? মুদ্রা রাক্ষস। কি ভাষায়? সংস্কৃত ভাষায়, ঠিক আছে? কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র। পাণিনির লেখা তো অষ্টাধ্যায়ী আমরা তো পড়লামই কিছুক্ষণ আগে, তাই না? নেক্সট চলে আসি নাম্বার 16, ভাস ছিলেন একজন কে? ভাস, ঠিক আছে? ভাস কে ছিলেন? কবি ছিলেন, নাট্যকার ছিলেন, জ্যোতির্বিদ ছিলেন নাকি চিকিৎসক ছিলেন? কে ছিলেন ভাস? কে ছিলেন? ভাস ছিলেন একজন নাট্যকার। সো অপশন নাম্বার বি এখানে হচ্ছে আমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো ভাসের লেখা বিখ্যাত নাটকের নাম কি? স্বপ্ন বাসব দত্তা, স্বপ্ন বাসব দত্তা বা স্বপ্ন বাসব দত্তম এভাবে কিন্তু বলা হয়। নেক্সট, শূদ্রকের লেখা বইটির নাম কি? শূদ্রকের লেখা বইটার নাম কি বলতে হবে? মুদ্রারাক্ষস, দেবী চন্দ্রগুপ্তম, রত্নাবলী, মৃচ্ছকটিকম? সঠিক উত্তর শূদ্রকের লেখা বইটির নাম হচ্ছে মৃচ্ছকটিকম, অপশন নাম্বার ডি। মুদ্রারাক্ষস কার লেখা? মুদ্রারাক্ষস আমরা কিছুক্ষণ আগেই পড়লাম, ঠিক আছে? বাকি থাকলো কি দেবী চন্দ্রগুপ্তম। দেবী চন্দ্রগুপ্তম হচ্ছে রামচন্দ্র ও গুণচন্দ্র দুজন মিলে এটাকে রচনা করেছেন। আমি নামটা লিখে দিচ্ছি পাশে, রামচন্দ্র ও গুণচন্দ্র। রত্নাবলী কার লেখা? হর্ষ। ওকে, নেক্সট আসবো, শূদ্রকের মৃচ্ছকটিকম নাটকের অন্যতম চরিত্র কে? শূদ্রকের মৃচ্ছকটিকম নাটকের অন্যতম চরিত্র কে? বসন্ত সেনা, চারু দত্ত, রোহসেন, কম্বন? সঠিক উত্তর কি হবে? শূদ্রকের মৃচ্ছকটিকম নাটকের অন্যতম প্রধান চরিত্র হচ্ছে চারু দত্ত, অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, চারু দত্ত। এরপর এর মধ্যে কোনটি হর্ষবর্ধনের লেখা নয়? মানে হর্ষবর্ধন রচনা করেননি, এর মধ্যে কোনটি সেটা বলতে হবে, ঠিক আছে? অমরকোষ, রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে
অপশন নাম্বারে অমর কোষ। অমর কোষ কার লেখা? অমর সিনহা। অমর সিনহা রচনা করেছেন অমর কোষ। ঠিক আছে, এরপর আসবে নাম্বার 20, বলছে দশকুমার চরিত বা 10 কুমার চরিত কার লেখা? দণ্ডী, কালিদাস, বাকপতি নাকি কৌটিল্য? 10 কুমার চরিত এটা কার লেখা? সঠিক উত্তর 10 কুমার চরিত রচনা করেছেন দণ্ডী, অপশন নাম্বার এ। ঠিক আছে, আচ্ছা কালিদাসের তো কি কি রয়েছে? কালিদাসের রয়েছে ঋতুসংহার, মেঘদূতম, রঘুবংশম, কুমার সম্ভবম, এগুলো তো বললে শেষ হবে না, অনেক রয়েছে। আচ্ছা বাকপতির একটা কিন্তু লেখা, মানে বারবার এটা প্রশ্নটা আসে, সেটা হচ্ছে গৌরবহ। গৌরবহ কার লেখা? বাকপতির কৌটিল্য সম্পর্কে তো আমরা জানলামই আজকে। গুপ্ত যুগের একজন বিখ্যাত কবি নাট্যকার ছিলেন কে? গুপ্ত যুগের কালিদাস, ভাস, অশ্বঘোষ নাকি বিষ্ণু শর্মা? গুপ্ত যুগের একজন বিখ্যাত নাট্যকার কে ছিলেন? কবি নাট্যকার বলেছে। ঠিক আছে, গুপ্ত যুগের একজন বিখ্যাত কবি নাট্যকার কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, কালিদাস। ঠিক আছে, আচ্ছা কালিদাসের লেখা বিখ্যাত নাটকের মধ্যে অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমোর্বশীয়ম, মালবিকাগ্নিমিত্রম ইত্যাদি। আচ্ছা এখানে বিষ্ণু শর্মার নামটা তোমরা দেখতে পাচ্ছ। বিষ্ণু শর্মার সম্পর্কে এখনই কিছু বলছি না, ওনাকে নিয়ে প্রশ্ন রয়েছে আমাদের পরবর্তীতে। অশ্বঘোষ সম্পর্কে আমরা অলরেডি পড়লাম, ভাস সম্পর্কে আমরা জানলাম। প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সাহিত্যিক ছিলেন কে? প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সাহিত্যিক কে ছিলেন? আর্যভট্ট, রবীন্দ্রনাথ ঠাকুর, কালিদাস নাকি বাণভট্ট? প্রাচীন ভারতীয় উপমহাদেশ, কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে কালিদাস। ঠিক আছে, আচ্ছা বাণভট্টর লেখা বিখ্যাত যে গ্রন্থ সেটা হচ্ছে কাদম্বরী, যেগুলো নিয়ে প্রশ্ন আসে বারবার, সেগুলো মেনশন করার চেষ্টা করছি, এবং হর্ষচরিত। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের তো বললে শেষ হবে না, তার তো লেখা কোনো পরিসীমা নেই, তার তো অগাধ লেখা রয়েছে, তো তাই এখানে কোনো মেনশন দিচ্ছি না আমি এক্সট্রা করে। আর্যভট্টের লেখা যদি বই বলি তাহলে আর্য সিদ্ধান্ত যেগুলো আসে, আর্য সিদ্ধান্ত, আবার কোথাও কোথাও কিন্তু আর্য ভাটিয়া বা আর্য ভটিয়া বলা হয়ে থাকে, আর্য ভটিয়াও রয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, বাগভট্ট ছিলেন কে? বাগভট্ট কে ছিলেন? একজন ব্যাকরণবিদ, একজন সাহিত্যিক, একজন লেখক, একজন জ্যোতির্বিজ্ঞানী? কারেক্ট আনসার কি হবে? বাগভট্ট ছিলেন একজন লেখক। আচ্ছা এক্ষেত্রে একটা কথা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো, আমরা তো জানলাম বিষ্ণু শর্মা সম্পর্কে বলার কথা ছিল। আচ্ছা বিষ্ণু শর্মা কিন্তু পঞ্চতন্ত্রের যে ভাষা, আচ্ছা এখানে কোশ্চেন নাম্বার 24, পঞ্চতন্ত্রের ভাষা, এই পঞ্চতন্ত্রের ভাষা পালি ভাষা, প্রাকৃত ভাষা, সংস্কৃত ভাষা নাকি ভোজপুরি ভাষা? আগে সেটা জেনে নিই, তারপর আলোচনা করছি। পঞ্চতন্ত্র কি ভাষাতে লেখা রয়েছে? পঞ্চতন্ত্র লেখা রয়েছে সংস্কৃত ভাষাতে, অপশন নাম্বার সি। এটা কে লিখেছেন? এটা লিখেছেন পণ্ডিত বিষ্ণু শর্মা। পণ্ডিত বিষ্ণু শর্মা। ঠিক আছে, পঞ্চতন্ত্রের মতোই না আরেকটা গ্রন্থ কিন্তু রয়েছে, সেটার নাম হচ্ছে হিতোপদেশ। এটা তোমাদের হোম টাস্ক থাকবে আজকের, কমেন্টে জানাবে এই হিতোপদেশ, এটা কমেন্টে জানাবে হিতোপদেশের লেখক কে বা কে রচয়িতা কে, হিতোপদেশের রচয়িতার নামটা নিচে জানাবে। আর আউট অফ 24 তোমাদের স্কোর কত হলো সেটা কিন্তু জানাতে ভুলো না। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।